নমস্কার। আজ এই রথযাত্রার শুভ দিনে রথ বৈকালিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সেই হারিয়ে যাওয়া কলকাতা। 70 বছর আগের সেই কলকাতার রথের ছবি আঁকব আপনাদের সামনে, কথা দিয়ে ছবি আঁকব। রথ কলকাতার অন্যান্য উৎসবের মতো, বাংলার অন্যান্য উৎসবের মতো রথও কলকাতার একটি বিশেষ আকর্ষণীয় উৎসব ছিল। রথের সবথেকে বড় রথের দিন, যেটা আমাদের একটা আনন্দ সংবাদ আমাদের জানাই ছিল, নতুন করে কানে এসে পৌঁছাবার দরকার ছিল না। রথের দিন কুমারটুলিতে প্রতিমার কাঠামো পূজা হয়ে প্রতিমা শুরু হয় তৈরি করা। কুমারটুলি যে প্রতিমা, তার মাঝখানে যে গড়ান কাঠের দেয়া একটা লম্বা ডাল থাকতো, শক্ত একেবারে লাঠির মতো, সেইটার দিয়ে কাঠামো তৈরি হতো। এখন আর থাকে না, ওই জাতীয় গাছগুলো তো কমে গেছে। এখন বাঁশ বা ওই জাতীয় কিছু দিয়ে করা হয় খুঁটিটা। যাই হোক, তো পুজোর সূচনা হতো রথের দিন, আর কলকাতার রাস্তা বিকেল থেকে ভরে যেত অজস্র ছোট বড় রথে। বাচ্চারা রথ টানত, দোতলা রথ, তিনতলা রথ, একতলা রথ, কোনো কোনো বাড়ি থেকে বেশ বড় রথও বেরোতো তৈরি করা। কলকাতায় রথ বলতেই মনে পড়ে রথের মেলার কথা। ইস্কনের রথ তখন ছিল না, তখন কসবা রথতলার রথ ছিল বিরাট, দোতলা, প্রায় 1.5 তলা সমান উঁচু রথ, আর বেলঘড়িয়া রথতলার রথ ছিল। এছাড়া কোনো কোনো বনেদি বাড়ির রথের কথাও শুনতাম, দেখিনি তেমনভাবে। বেলঘড়িয়ার কসবার রথগুলো দেখেছি। কালীঘাট অঞ্চল থেকেও একটা রথ বেরোতো, বেশ বড় রথ, চেতলার দিক থেকে। আর রথ মানেই রথের মেলা। আর রথের মেলার সব থেকে বিস্ময়কর বস্তুটা তখনকার দিনে অন্তত ছিল কাঁচা তালপাতার ভেঁপু। এই ভোঁ ভোঁ করে বাজত, বড়রা কানে হাত চাপা দিতেন, কিন্তু ছোটদের কাছে এটা দারুণ আকর্ষণীয় জিনিস। ঠোঁট দেওয়ার লিড দুটো কাঁচা তালপাতা কেটে করে দেওয়া হতো, শক্ত, কিন্তু একদিনের বেশি আয়ু নয়। একদিনের বেশি থাকলেই এই ভেঁপু শুকিয়ে যেত। আর এই যে বাজে ভেঁপু, পাতার ভেঁপু, আনন্দস্বরে রবীন্দ্রনাথের লাইন আছে, তো এই পাতার ভেঁপু আমাদের কাছে অসম্ভব প্রিয় ছিল। এছাড়া শুকনো তালপাতার উপরে রঙিন কাগজ জড়ানো ভেঁপু পাওয়া যেত, সে আমাদের পছন্দ হতো না। রথের সঙ্গে যেন তার একটা বৈপরীত্য রয়েছে, সে যেন ঠিক রথের ভেঁপু নয়। এই রথের জন্য রথের যে তালপাতার ভেঁপু আর রথগুলোকে সাজানো হতো নানা ধরনের ফুল, বাজার থেকে সেদিন আলাদাভাবে একটুখানি বোঁঠাওয়ালা ফুল পাওয়াই যেত। রজনীগন্ধা, তারপরে সূর্যমুখী, এই সমস্ত ফুল দিয়ে রথগুলোকে সাজানো হতো রাংতা দিয়ে, অসম্ভব সুন্দর। আর ভেতরে থাকতো 3 পয়সা, 4 পয়সা, খুব বেশি হলে যাদের 16 পয়সা মানে 4 আনা দামের মাটির জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি। 3 তলা রথগুলোতে আমরা মূর্তি বসাতাম, ওপরে বলরাম, মাঝে সুভদ্রা, নিচে জগন্নাথ, এইভাবে বসানো হতো। যে এটা আমাদের ছোটোবেলায় শেখানো হয়েছিল এইভাবে বসানো। জানি না ওই পুরীর আগে বলভদ্রের রথ যায় সেই হিসেবে কেউ করে দিয়েছিলেন কি না। তাদের সামনে ছোট ছোট ঠাকুরের থালায় এলাচদানা, গুঁজিয়া, বাতাসা, জল একটু থাকতো, যেন পুজো হয়েছে, একটু ফুল টুল ছড়ানো, একটা অদ্ভুত পরিবেশ। কেউ ধূপ জ্বালাতাম আমরা রথে গুঁজে দিয়ে। এইভাবে রথ এপাড়া দিয়ে ওপাড়া দিয়ে সেপাড়া দিয়ে ঘুরে 4-5টা বাড়ির বাচ্চাদের 4-5টা রথের সঙ্গে একজন বড় কেউ থাকতেন, তিনি সমস্তটা গাইড করে নিয়ে যেতেন এবং ঘুরিয়ে আনতেন সমস্ত 3-4টে গলি গালা দিয়ে, এদিক ওদিক দিয়ে ঘুরে টুরে বাড়িতে এসে রথ গ্যারেজ হয়ে গেল। সেদিককার মতো রথযাত্রা শেষের পর মেলায় ঘোরা। আমাদের সময় মেলা বসতো, এখনও বসে মৌলালির ওখানে, বোধহয় ওটার নাম হয়েছে রামলীলা ময়দান। মৌলালির ওখানে একটি বিশাল মেলা বসতো, তখন বসতো একদম মৌলালিতে রাস্তার ওপরে,
দুপাশের রাস্তা মাঝখানে যে ট্রামের বুলেভার্ড, সেই পাশ দিয়ে বসতো। বিরাট মেলা। আর এই মেলার সব থেকে বড় আকর্ষণ ছিল পাখি, খরগোশ, গিনিপিগ, সাদা ইঁদুর। এইগুলো তো এখন তো এগুলো বিক্রির নিয়ম করে বন্ধ হয়ে গেছে। এখন আর এই মেলার এই সৌন্দর্যগুলো, এই জিনিসগুলো পাওয়া যায় না। সৌন্দর্য বলছি, নিশ্চয়ই সুন্দর ছিল পাখি, কিন্তু নিষ্ঠুরতাও তো বটে। ওরমভাবে খাঁচার মধ্যে এনে বন্দি করে রাখা, এটা বাদ দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু মেলার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, মেলার একটা অন্যতম আকর্ষণ ছিল এই পাখি। আর আসতো কাঠের বাসন, বারকোশ, ব্যালন চাকি, কাঠের কেঠে, কাঠের বাটি, কাঠের যে কত রকম বাসন হয় এই মেলাতে আমরা দেখতে পেতাম। সেগুলো একদম ভর্তি করে স্তূপ করে থাকতো মৌলারির ওই মেলাগুলোতে। মৌলারির মেলায় কোনো রথ ছিল না। আর আমাদের রথতলার মেলা, কসবা রথতলা অথবা বেলগড়িয়া রথতলার মেলা, এই দুটো জায়গাতেই থাকতো প্রচুর পরিমাণে গাছ। রথের রাসবিহারীর মোড়ের গাছ তো বিখ্যাত ছিল, মৌলারির গাছ, হাতিবাগানের গাছ। রথের মেলায় গাছ থাকবে না এটা ভাবা যায় না। রথের মেলার দুটো অন্যতম বৈশিষ্ট্য হলো গাছ, পাঁপড় ভাজা, গরম জিলিপি। গাছ না হলে আর রথের মেলা কি? আষাঢ় মাস, থেকে থেকে বৃষ্টি পড়ছে, গাছগুলো ভিজে যাচ্ছে, মাটি ভিজে, জানি গায়ে কাদা লেগে যাবে, তবুও দরদস্ত করে গাছ কেনা। একটা বেল ফুলের গাছের দাম ছিল 4 আনা, একটা গোলাপ ফুলের গাছের দাম ছিল 6 আনা থেকে 8 আনা। তো এই এখনকার মতো গাছের দামও 150, 200, 300 টাকা আমরা ভাবতে পারতাম না। আর অ্যাডিনিয়াম, নলিনা, এইসব গাছগুলোকে তখন কলকাতার মানুষ চিনতেন বলে মনে হয় না, আমরাও চিনতাম না। সাধারণ ফুলের গাছ নিয়ে আসা হতো। মেলা গাছের ফুলের গন্ধে ভরে থাকতো। একটু সন্ধ্যের দিকে সাদা ফুল তো রাত্রিরে ফোটে। মেলায় গাছের পরিচর্যার জিনিসও পাওয়া যেত প্রচুর। যেমন সার পাওয়া যেত, খুরপি পাওয়া যেত মাটি খুঁড়ে দেবার। অনেক বাড়িতেই বাগান ছিল, একটুখানি অন্তত জমি ছিল, সব তো ফ্ল্যাট বাড়ি তখন হয়ে যায়নি। আর বড় বড় টবে গাছ থাকতো, তার মাটি খুঁড়তে হতো, খুরপি পাওয়া যেত, সার পাওয়া যেত, মিশিয়ে দেওয়া সার, এটা দিয়ে দিও দেখবে তোমার গাছ তত্তর করে বাড়বে। এইরকম নানা ধরনের গাছের একটা আলাদা অঞ্চলই থাকতো। কসবা রথতলার মেলায় এখনও প্রচুর পরিমাণে গাছ বিক্রি হয়। বেলঘড়িয়া মেলায় হয় কিনা আমি জানি না, অনেক দিন ওদিকে যাইনি। তো আর কসবার রথটি বিশাল রথ, সুন্দরভাবে সাজিয়ে বার করা হতো। এখন আর বার করা হয় না। এখন কসবার রথ কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটা রেখে দেওয়া হয়, আবার ফিরে আসে। মাসির বাড়ি তো এখানে নেই, আর সে তো সেই পুরীতে আছে, মাহেশে আছে কিনা বলতে পারবো না। রথের এই মেলার আকর্ষণের মধ্যে ছিল চুড়ি, বেলোয়ারি চুড়ি। আমাদের ছোটোবেলায় বেলোয়ারি চুড়িই বলা হতো। মেয়েরা চুড়ি কিনতেন, প্রচুর পরিমাণে চুড়ি, নানা রকম গয়না, ফলস, মানে গয়নাটা ফলস না, মেটেরিয়ালটা সোনালি রঙের, রূপোলি রঙের নানা ধরনের গহনা কিনতেন তারা, সুন্দর সুন্দর গহনা, চিরুনি, সাজবার জিনিস, আয়না, সব মিলিয়ে খোদ কলকাতা শহরের বুকেও যেন একটা মেলার চেহারা পাওয়া যেত, যে মেলার বর্ণনা আমরা গ্রামীণ মেলাতে পড়ি। হ্যাঁ, ধামা, কুলো, কুনকে, কে এখনকার ছেলেমেয়েরা বোধহয় কুনকে জানেও না। ধামা, কুলো, কুনকে, কেঠে, এসব বিক্রি হতো আসন, আর বিক্রি হতো অজস্র খাদ্যদ্রব্য, আচার, কাসুন্দি, আমের কাসুন্দি, এগুলো বিক্রি হতো। সারা বছরের জন্য লোকে কিনে রাখতো, নষ্টও কিন্তু হতো না। সব যে ব্র্যান্ডেড ছিল তা তো নয়, বেশিরভাগই ছিল না। অমুক এনেছেন তমুকের অনাদির কাসুন্দি বলে বিক্রি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের যে কাসুন্দি বা এই ধরনের জিনিসগুলো প্রচুর পরিমাণে বিক্রি হতো। আর ওই প্রথমেই বললাম জিলিপি আর পাঁপড়, এর তো মানে লাইন দিয়ে কিনতে হতো। রথের মেলায় আসতো নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা আসতো কোনো মেলায়, কোনো মেলায় আসতো কাঠের নাগরদোলা, বাচ্চাদের মেরিগো রাউন্ডের মতো একটা খেলাও আসতো তখনকার দিনে। এছাড়া থাকতো ওপেনটি বায়োস্কোপের বাক্সের মধ্যে চোখ দিলে ভেতরে সিনেমা দেখা যেত। মাথা মুন্ডু নেই, এই একটা দেবানন্দের ছবি, তো আর একটা এলভিস প্রেসলি, কোথা থেকে একটা গেগরি বেগ,
আবার সুচিত্রা সেন এসে গেল, মাথা মুন্ডু নেই, গানের সঙ্গে কোনো লিঙ্ক নেই, গান আলাদাভাবে ছোট মাইকে চলছে, সে অদ্ভুত, তার স্বর একটু বিকৃত হয়ে যেত, কিন্তু আনন্দের কোনো ঘাটতি ছিল না। এই অসাধারণ আনন্দের রথের মেলা এখনও কলকাতাতে নিশ্চয়ই বাচ্চাদের মনের মধ্যে সেই আনন্দটা আছে। আমাদের বয়সের জন্যে হোক বা যে কোনো কারণেই হোক, আস্তে আস্তে সে বিষয়গুলো ফিকে হয়ে যাচ্ছে। আর রথ এখন, ইস্কনের রথ আরেকটা অভিজাত রথ, ইস্কনের রথের মেলাতেও প্রচুর জিনিস শুনেছি বেচাকেনা হয়। আমার ইস্কনের রথ দেখা আছে, কিন্তু মেলায় যাওয়া হয়নি। মেলাটা ঠিক কলকাতার কোথায় হয় তাও আমার জানা নেই। আর এইভাবে বিভিন্ন মেলায় ঘুরে ছোটোবেলায় রথের মেলা দেখেছি, ভালো লেগেছে। আষাঢ় মাসের বৃষ্টি ভেজা সন্ধ্যায় গাছ কিনে নিয়ে বুকে করে বাড়ি ফিরেছি পুতুল কিনে নিয়ে। অসংখ্য মাটির পুতুল পাওয়া যেত তখনকার দিনে, পাওয়া যেত কালীঘাটে তৈরি কাঠের খেলনা, অসাধারণ, যার মূল্য মানে সে সাজিয়ে রাখার একটা সুন্দর জিনিস। কুমোরটুলির 1 পয়সার পুতুল। ভাগ্য ভালো যে আমার সংগ্রহে কিছু এখনও এই জিনিসগুলো থেকে গেছে। রথ প্রতি বছর আসবে, প্রতি বছর রথের দিনে দেবী দুর্গার মূর্তির তৈরির সূচনা হবে। হয়তো ব্যবহারিক কারণেই অনেক আগে থেকে এখন তৈরি হয়, কিন্তু রথের মধ্যেই থাকবে। রথ টানা হবে, পুণ্যার্থীরা রথ টানবেন, আর পুণ্যার্থীরা ভাববেন রথের দড়ি টেনে পুণ্য করছেন। নিশ্চয়ই পুণ্য করছেন, পুণ্য তো মনে, অন্য কোথাও তো নেই। আর রথে চ বামনোদৃষ্ট্যা পুনর্জন্ম ন বিদ্যতে। সে রথ হোক না কাঠের রথ, তাকেই নয় ভাবলাম এই দেহরথের প্রতীক জগন্নাথের কাঠের রথ 206 খানা কাঠ দিয়ে তৈরি, দেহ 206 খানা কাঠ দিয়ে তৈরি। অত বড় বিরাট আধ্যাত্মিক ব্যাখ্যায় নাই বা গেলাম, ছোট্ট করে নিজের মতো করে ভেবে নিলাম। মূর্তি তো তাই, অসীমকে কজন ধারণা করতে পারে? অসীমকে সীমার মধ্যে এনে ছোট্ট মূর্তিতে পুরে আমার প্রাণের দোসর করে তাকে নিজের আপন করে নিয়ে পুজো করা, কোনো দোষ নেই তাতে। এই হলো মুক্তি পুজোর রহস্য, এই হলো রথের কথা। আজকের মতো এখানেই শেষ করি। নমস্কার।